হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের কম্পিউটার স্যার, যে তোমাদের অনলাইনে নিজের মতো করে প্রতিনিয়ত ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পড়িয়ে আসছে। বিগত বছরও পড়িয়ে এসেছি, এই বছরও পড়াচ্ছি। তো আজকের ক্লাসে তোমার থাম্বনেল দেখে বুঝে গিয়েছে একটা ইম্পর্টেন্ট ক্লাস, মডেল কোশ্চেন পেপার সলভ করবো আমরা, যেটা আমাদের গুহপালের বইয়ের শেষ দিকে দুটো পেপার দেওয়া আছে, একটা সেট 1 আর সেট 2। তো মডেল কোশ্চেন পেপার দেখার আগে, যেহেতু এটা মনে হচ্ছে আমাদের এক্সামের আগে শেষ ভিডিও সেমিস্টার 1-এর জন্য, তো এখানে আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়েও কিছু বলবো। তোমাদের অনেকের মনে কোয়ারি আছে, স্যার কীভাবে কম্পিউটারটা আমরা পড়বো পরীক্ষার আগে, সেটা নিয়েও বলবো। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, শুনতে থাকো, অবশ্যই স্কিপ না করে সবগুলো কথাই শোনো, তাহলে বুঝতে পারবে কি বলতে চাচ্ছি আর কি করলে ভালো হবে। তো দেখো, তোমাদের কিন্তু দেখো এই তোমাদের বইয়ের ইন্ডেক্স মানে তোমার সূচিপত্র, ইউনিট 1, 2, 3 এই তিনটা ইউনিট মিলে তোমাদের মোট 10খানা চ্যাপ্টার আছে, ঠিক আছে। এই 10খানা চ্যাপ্টারের মধ্যে তোমাদের একটা ভাস্ট সিলেবাস তোমাদের কমপ্লিট করতে বলেছে বোর্ড থেকে। এই হলো তোমাদের অনেক বড় একটা সিলেবাস, ঠিক আছে। আমরা এতকাল কী করেছি, আমরা এতকাল মানে বিগত বছরগুলোতে কিন্তু আমরা 5টা বা 6টা চ্যাপ্টার কমপ্লিট করেছি। ক্লাস 11-এ 6খানা চ্যাপ্টার, ক্লাস 12-এ 6খানা চ্যাপ্টার। গোটা বছর জুড়ে আমরা 6টা চ্যাপ্টারের একই বিষয়ের উপর এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন সব সলভ করেছি। কিন্তু নতুন যে শিক্ষা পদ্ধতি বা সিলেবাস করেছে, ওখানে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের জন্য 10খানা করে চ্যাপ্টার দেওয়া আছে। তার মানে ভাবো কত হিউজ সিলেবাস। এবং এই 10খানা চ্যাপ্টার থেকে তোমাদের এমন নয় যে একটা চ্যাপ্টার থেকে যখন প্রথমে সিলেবাস আসলো, আমি অন্তত ভেবেছিলাম যে হয়তো একই চ্যাপ্টার থাকবে এক বছরে, যেখান থেকে আমরা প্রথমে পড়বো এমসিকিউ, তারপরে পড়বো এসএকিউ আর বড় প্রশ্ন। কিন্তু তা না, যা দেখলাম প্রথম 6 মাসের মধ্যে আমাদের এত বড় সিলেবাস শেষ করতে হলো। অনেক অনেক বিষয়ের সিলেবাস অনেকে এখন শেষ করতে পারেনি। যাই হোক, তা আমরা শেষ করেছি আমার মতো করে। তো খুবই টাফ একটা ব্যাপার, 6 মাসে এত বড় সিলেবাস শেষ করা খুব কঠিন ব্যাপার। আগামী 6 মাস তোমাদের আরও টাফ। আগামী 6 মাসের মধ্যে তোমাদের দুর্গাপূজা আছে, বিভিন্ন ছুটি আছে, তার মধ্যে তোমাদের আগামী সিলেবাসে অনেক বড় সিলেবাস, তোমাদের ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন মুখস্থ করতে হবে, ঠিক আছে। সেই হিসাবে এমসিকিউগুলো অনেকটাই সোজা, কারণ যারা কম পড়াশোনা করেছো তাদের জন্য তো 10-20 গুণের টিকটিক মারলেও হয়ে যাবে। যারা পড়াশোনা করেছো তাদের একটু চাপ, তাদের ক্ষেত্রে অ্যান্সারটা কোনটা করবে কোনটা না করবে একটু বুঝে শুনে উত্তর দিতে হবে, ঠিক আছে। আর যারা চালাক তারা হয়তো জানো যে যেহেতু স্কুল থেকে প্রশ্ন করছে, তাহলে আমাদের স্কুলের থেকে যে কমন পেয়ে গেলেও হয়ে যাবে। তো এই ধরনের বিভিন্ন রকমের স্টুডেন্টরা থাকে যে যেভাবে পাচ্ছে পরীক্ষা দিচ্ছে। তো ইতিমধ্যে তোমাদের বাংলা বিষয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, তোমরা বুঝে গিয়েছো যে প্রশ্নের ধরন কোন স্কুল থেকে কীরকম প্রশ্ন হচ্ছে। যেহেতু একটা সেমিস্টার 1 বোর্ড থেকে বলে দিয়েছে যে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন স্কুল করবে, সেহেতু কোনো কমন দেওয়ার প্রশ্নই আসে না, কারণ কোন স্কুল কীরকম প্রশ্ন করবে আমিও জানি না। তাই আমার সাধ্য নেই কমন দেওয়ার, ঠিক আছে। আমি যেটুকু করতে পারি তোমাদেরকে বলতে পারি তোমরা কী করে পড়াশোনা করবে, কারণ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 ধরনটা একই। সেমিস্টার 1 তোমরা যদি কমন নিয়ে পড়ো, তাহলে সেমিস্টার 3-তে গিয়ে তোমাদের অনেক সমস্যায় পড়তে হবে, কারণ সেমিস্টার 3-এর প্রশ্ন কিন্তু তোমাদের করবে বোর্ড, আর বোর্ডের প্রশ্নে কিন্তু কোনো কমন নেই, নিজেদের মতো করে পড়তে হবে, বেস তৈরি করতে হবে। তাই আমার কথা হচ্ছে, তোমরা যদি মনে করো কম্পিউটার সম্বন্ধে জানবে, শিখবে, তাহলে অবশ্যই তোমরা সবকটা চ্যাপ্টারে ভালো মতো মানে জাস্ট খালি রিভিশন দিয়ে যাও। মুখস্থ কোনো দরকার নেই ভাই বোন, সবাইকে বলছি, মুখস্থ দরকার নেই, খালি চোখস্থ করে যাও, দেখে যাও। আর যদি আমার চ্যানেলকে ফলো করে থাকো, অবশ্যই বলবো চ্যানেলের প্লেলিস্টে যাও। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট বানানোই আছে। তোমরা যদি প্লেলিস্ট খুঁজে না পাও, অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে কিন্তু প্লেলিস্টগুলো পরপর দেওয়া আছে। দেখো, এই আমাদের চ্যানেলে কিন্তু প্লেলিস্টের মানে থাম্বনেলগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আর বেশি কিছু বলার নেই, ভালো করে তোমরা মানে প্রিপারেশানটা নাও, নিয়ে পরীক্ষা দিয়ে এসো, এবং দিয়ে এসে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও স্যার পরীক্ষা কেমন হয়েছে, তাহলে আমিও হয়তো জেনে খুব খুশি হব, ঠিক আছে।
আচ্ছা, এবার আমি শুরু করছি আজকের ক্লাসটা কি। আজকের ক্লাসে তোমাদের আমি দেখাবো হচ্ছে গুহপালের বই থেকে যেটা তোমাদের সেট দেওয়া আছে, তোমাদের যে কোশ্চেন পেপারের সেট দেওয়া আছে, সেটটা তোমাকে আমি সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো, তোমাদের কিন্তু এখান থেকে মোট 35 নম্বরের প্রশ্ন আসবে। তো যেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে, ম্যাচিং থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেখে নাও। যেমন দেখো, প্রথম প্রশ্ন প্রথম সেট থেকে দিয়েছে। প্রথমে কিন্তু এখানে তোমাদের 1 থেকে মোট 35টা প্রশ্ন কিন্তু প্রথম সেটের মধ্যে আছে, ঠিক আছে? এবার এর মধ্যে গ্রুপ এর মধ্যে তোমার প্রশ্ন দেওয়া আছে 17খানা প্রশ্ন আছে, এ ভাগ ভাগ করে দিয়েছে। কি বলেছে? নিম্নলিখিত কোনটি মেমোরি ভোলাটাইল, মানে কোনটা হচ্ছে উদ্বায়ী মেমোরি? অবশ্যই র্যাম কিন্তু ভোলাটাইল মেমোরি। নাম্বার 2, সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হলো কোনটা? লিনাক্স একজন সিস্টেম সফটওয়্যার, কারণ এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এক্সেল অ্যাপ্লিকেশন সফটওয়্যার, গুগল শিটও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইত্যাদি। নাম্বার 3, উবুন্টু সিস্টেমে কোনো ডিরেক্টরি অন্তর্গত বিষয়বস্তু তালিকা দেখা যায়? অবশ্যই $ls দিয়ে কিন্তু আমরা ডিরেক্টরি লিস্ট দেখতে পারি, ls ফর লিস্ট, ঠিক আছে? 4 নাম্বার, নিচে কোন সংখ্যা পদ্ধতি 8 বিট পদ্ধতি? অবশ্যই ISC ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ। নাম্বার 5, 65 + 10 = কোশ্চেন মার্ক কত 2? তার মানে 65 তোমাকে ডেসিমেল থেকে বাইনারি বের করতে হবে। এর নিয়মটা কি? 65কে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে ভাগ করলে কী হবে? ভাগশেষগুলোই হচ্ছে নির্দিষ্ট অ্যান্সার। অতএব কী হবে? 1 1 2 3 4 5টা 0 1, এটা হচ্ছে 65 বাইনারি ফর্ম। নাম্বার 6, ম্যাক্স টার্মকে প্রকাশ করা হয় কোন চিহ্ন দিয়ে? অবশ্যই পাই চিহ্ন দিয়ে। আর মিন টার্মকে প্রকাশ করা হয় কোন চিহ্ন দিয়ে? অবশ্যই সামেশন চিহ্ন দিয়ে। এখানে সামেশন দেওয়া নেই, পাই আছে, পাই ফর ম্যাক্স টার্ম। নাম্বার 7, কে ম্যাপে 3টি চলরাশি ABC হলে কটা বর্গক্ষেত্র হবে? অবশ্যই 3টার জন্য আমার বর্গক্ষেত্র হবে 8টা। এখানে 7টা ভুল দেওয়া আছে, 8টা কিন্তু হবে 3টার বর্গক্ষেত্র। তার মানে এরকম বক্স হয়, ঠিক আছে? 1 2 3 4 এদিকে, মোট কোনো 8টা কিন্তু আমাদের বর্গক্ষেত্র হবে 3টার জন্য, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 8, ক্লাস ও অবজেক্ট কোন প্রোগ্রামিংয়ে দেখা যায়? অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে কিন্তু ক্লাস এবং অবজেক্ট দেখা যায়। নাম্বার 9, যে অ্যালগরিদমে নিজে কল করে তাকে কী বলে? রিকার্সিভ মানে রিকার্স করা, মানে নিজেকে কল করা, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 10, নিচে কোনটি প্রসেসিং বক্সটা লেখো? এটা হচ্ছে আমাদের প্রসেসিং বক্স, মানে 4 কোণা বক্সটা হচ্ছে প্রসেসিং বক্স। আর এটা আমাদের স্টার্ট আর এন্ড বক্স, এটা আমাদের ডিসিশন বক্স, সিদ্ধান্ত নেওয়া হয়, এটা আমাদের কানেক্টার। তাহলে অ্যান্সার হবে কিন্তু এই আয়তক্ষেত্রটা। নাম্বার 11, যে অবস্থায় অ্যালগরিদমের রানিং টাইম সর্বোচ্চ হয় তাকে কি বলে? ওয়ার্স্ট টাইম, মানে যেখানে আমার অনেক বেশি সময় যাচ্ছে রান করতে, তখন তাকে কী বলবে? ওয়ার্স্ট টাইম বলবে। নাম্বার 12, সমস্যা সমাধানে শেষ ধাপ কোনটা? অবশ্যই কোডের সমাধান বা ডিবাগ করা, যেটা আমাদের সমস্যা সমাধানের মেন ধাপ। নাম্বার 13, একটি এমএস এক্সেলে ওয়ার্কশিটে কতগুলো রো থাকে? রো থাকে তোমাদের 10,48,576টা রো থাকে। নাম্বার 14, এমএস এক্সেল স্প্রেডশিটে জুম করতে হলে কোন জীবনে তোমার জুম পাবে? অবশ্যই ভিউ মানে দেখা। তোমার ভিউতে গিয়ে কিন্তু তোমরা জুম অপশন পেয়ে যাবে। নাম্বার 15, এক্সেলের ড্যাশ ফাংশন দ্বারা একই কলাম বা রোতে উপস্থিত সংখ্যাগুলোর যোগফল করা যায়। অবশ্যই সাম ফাংশনে কিন্তু যোগফল বের করা যায়। নাম্বার 16, এমএস এক্সেলের নিচে কোনটি লজিক্যাল ফাংশন নয়? দেখো, ম্যাক্স হচ্ছে লজিক্যাল ফাংশন নয়, যেখানে তোমার অ্যান্ড অর নট তিনটা কিন্তু লজিক্যাল ফাংশন, ঠিক আছে? আর ম্যাক্স তোমাদের লজিক্যাল ফাংশন নয়, ম্যাক্স হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, হাইয়েস্ট নাম্বার বের করে দেখায়। নাম্বার 17, এমএস এক্সেলে টেবিলে হেডার ফিল্টার বন্ধ করা চালু করা শর্টকাট কি? Ctrl+Shift+L। তুমি Ctrl+Shift+L চেপে হেডারটাকে বন্ধ করতে পারবে, আবার অনও করতে পারবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের গ্রুপ এ থেকে আমরা 17খানা প্রশ্ন সলভ করলাম। এবার বাকি আছে আমাদের 35টার মধ্যে 18খানা প্রশ্ন। এবার দেখি গ্রুপ বি থেকে কিছু শূন্যস্থান পূরণ দিয়েছে 3টে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী ল্যাঙ্গুয়েজ কোনটা? অবশ্যই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অ্যাসেম্বলার মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, ঠিক আছে? নাম্বার 2,
ড্যাশের আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করা, অবশ্যই ইনহেরিটেন্স। ড্যাশ হলো একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পলিমরফিজম, পলিমরফিজম কি এক প্রকার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। নাম্বার 3, এমএস এক্সেলে দুটি গুরুত্বপূর্ণ চার্ট হলো কোনটা? একটা কলাম চার্ট, একটা পাই চার্ট। ঠিক আছে, কলাম আর পাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চার্ট। ঠিক আছে, তাছাড়াও কিন্তু এগুলোও চার্ট, মেন চার্ট হচ্ছে কলাম আর পাই। তাহলে আমার গ্রুপ বি হয়ে গেলো। এবার গ্রুপ বি দেবো সিতে কি হচ্ছে বাম দিক আর ডান দিক ম্যাচিং, খুব ভালো জিনিস। ইনপুট ডিভাইস কোনটা হবে? কিবোর্ড। আউটপুট ডিভাইস কোনটা হবে? মনিটর। সেকেন্ডারি ডিভাইস কোনটা হবে? র্যাম। সেকেন্ডারি মেমোরি তোমার হবে হার্ড ডিস্ক, আর প্রাইমারি মেমোরি হবে র্যাম। অ্যান্সার কী হচ্ছে? সি। 1-এর সি, 2-এর বি, 3-এর এ, 4-এর ডি। এবার দেবো 2 নম্বর ম্যাচিং। কন্ট্রোল শিফট এল কী হবে? টেবিলের হেডারকে বন্ধ চালু করা। শিফট স্পেস বার কী হবে? পুরো রোটাকে সিলেক্ট করা হয়। কন্ট্রোল স্পেস বার পুরো কলামকে কন্ট্রোল স্পেস বারে কী হবে? এটা পুরো কলামকে সিলেক্ট করা হয়। আর কন্ট্রোল শিফট প্লাসে কী হবে? আমাদের পয়েন্টারটা যে সেলে থাকবে সেখানে নতুন, একটু ভুল হলো মনে হচ্ছে, থামো একটু আমি আন্ডু করে নিয়ে মুছে দিই, ইরেজার। আচ্ছা, এখানে তোমার কন্ট্রোল শিফট এলে হচ্ছে আমাদের হেডার বন্ধ চালু করা। ঠিক আছে। আর শিফট স্পেস বারে কী হচ্ছে? আমাদের পয়েন্টারটা যেখানে থাকবে সেখানকার রোটা সিলেক্ট হয়ে যাবে। ওকে। আর কন্ট্রোল স্পেস বারে আমার হচ্ছে কন্ট্রোল স্পেস বারে আমাদের হচ্ছে পয়েন্টারটা যে সেলে থাকবে সেখানে নতুন রো যুক্ত হবে। আর হচ্ছে কন্ট্রোল শিফট প্লাসে কী হবে? পুরো কলামটা সিলেক্ট হবে। না, একটু ভুল হলো, আমাদের কন্ট্রোল শিফট প্লাসে হবে নতুন রো যুক্ত হবে, আর কন্ট্রোল স্পেস বারে হবে নতুন কলাম যুক্ত হবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে আমার 1-এর ডি, 2-এর এ, 3-এর, আচ্ছা 1-এর ডি কিন্তু আমাদের এই অপশন, 1-এর ডি, 2-এর, 3-এর বি, 4-এর সি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ডি নাম্বারটা, বিবৃতিমূলক প্রশ্ন, যেখানে আমাদের কারণ আর মানে বিবৃতি দেওয়া আছে, কোনটার সঙ্গে কোনো ম্যাচিং হবে দেখে নিই আমরা। নিম্নলিখিত প্রশ্ন দুটি অংশ নিয়ে একটি বিবৃতি যেটি অন্য একটি রিজনের সঙ্গে তোমাকে চেক করতে হবে। কি বলছে? 253 এই ডিজিট বা অঙ্ক সংখ্যাগুলি যদি স্থান পরিবর্তন করে তাহলে আমাদের মানের পরিবর্তন হয়। একদম ঠিক। আমি যদি 253 থেকে যদি 3কে নিয়েছি 2-এর জায়গায়, তাহলে কী হবে? 352 হয়ে যাবে। একদম ঠিক। কারণ পজিশনাল নাম্বার সিস্টেমে অঙ্কর অবস্থান পরিবর্তন করলে সংখ্যাটার মানের পরিবর্তন হয়। একদম ঠিক। তাহলে এ এবং আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। নাম্বার 2 বিবৃতি কী বলছে? ডেটা প্রসেসিংয়ের জটিলতা যদি কম থাকে তাহলে অ্যালগোরিদমটি সম্পূর্ণ হতে সবচেয়ে কম সময় লাগে। ঠিক। এক্ষেত্রে বেস্ট কেস বা সর্বোৎকৃষ্ট অবস্থা বলে। একদম তাই। কারণটা কি? বেস্ট কেসের দ্বারা অ্যালগোরিদমে এক প্রকার টাইম কমপ্লেক্সিটি আমরা দেখতে পাই, সেটা হলো ওয়ার্স্ট কেস। একদম ভুল। এ হলো সত্য, আর হলো মিথ্যা। নাম্বার 3 দেখে নিই। প্রোডাক্ট হলো এমএস এক্সেলের একটি ম্যাথামেটিক্যাল ফাংশন। একদম তাই। গুণ করা হয়। কারণ কি? প্রোডাক্ট ফাংশনের সাহায্যে যে কোনো রো বা কলামে একাধিক সেলে উপস্থিত সংখ্যাগুলি গুণফল করা যায়। একদম ঠিক। এ এবং আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ওকে। এবার ধরো ই নাম্বার প্রশ্ন। ই নাম্বার প্রশ্ন কী আছে আমাদের? একটা ছবি দেওয়া আছে, ছবিটা আউটপুট কী হবে? দেখো এ বি সি, এ বি আর এন যাচ্ছে। ঠিক আছে। এটা কোন গেট? অর গেট। অরে কী হয়? যোগ হয় আমাদের। তাহলে অ্যান্সার কী হবে? এফ সমান এ প্লাস বি প্লাস এন। ঠিক আছে। এন মানে কততম তোমার ইনপুট হবে তাহলে জানি না আমরা। এ বি সি হতে পারে, এ বি সি ডি ই হতে পারে, তাই এ প্লাস বি প্লাস ডট ডট এন অবধি আমাদের যোগ করবে। 2 নম্বর একটা ফ্লোচার্ট দেওয়া আছে, শুরু হয়েছে এবং শেষ হয়েছে। মাঝখানে কী আছে? যোগ করতে হচ্ছে কার? এ প্লাস বি প্লাস সি। তাহলে আমার ইনপুট কী লাগবে? ইনপুট এ কমা বি কমা সি। দেখো তাই করেছে আমার এখানে। তাহলে কী হবে? এ ইকাল টু 5, বি ইকাল টু 6, সি ইকাল টু 10। দেখো এখানে নাম্বারের কোনো দরকার ছিল না, কারণ এবার বাকি অপশনে গেছে এ আর বি আছে, নিশ্চয়ই আমার এখানে এ বি দিয়ে কাজ হবে না, এ বি সি লাগবে। এ 5, বি 6, ডি 10। দেখো ডি তো আমার ইনপুট না, আমার ইনপুট কি? আমার এ বি সি। তাই এক্ষেত্রে আমার অ্যান্সার হবে এর মান 5, বি এর মান 6, সি এর মান 10। ডি আমার কিন্তু ডি এর মান হলেও হবে, না হলেও হবে। ঠিক আছে। সেটা অ্যান্সার হবে বি।
এবার নাম্বার এফে কী বলছে, দুটো আমাকে স্টেপ বাই স্টেপ সাজাতে বলেছে। কি বলেছে, প্রথম স্টেপটা হবে, ও আচ্ছা, কাজটা কী বলছে, ডিজিটাল কম্পিউটারে কাজ করার নিয়ম কী, ঠিক আছে। সেক্ষেত্রে আমার 3 নম্বর প্রশ্নটা হবে, ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রথমে সমস্ত প্রকার তথ্যকে আমাকে কন্ট্রোল ইউনিটে পাঠাতে হবে। নাম্বার 2 হবে 1 নাম্বারটা, কন্ট্রোল ইউনিট থেকে ইনপুট ইউনিটে তথ্য গ্রহণ করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে আমাকে, তারপর হবে নাম্বার 2, এরপরে কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিট ও মেমোরির সাহায্যে তথ্যগুলোকে প্রসেসিং করে আউটপুট ডিভাইসে পাঠাবে। সবশেষে আউটপুট ডিভাইস সেটাকে প্রসেসিং করার পর ফলাফল দেখাবে। সেটা অ্যান্সার কী হচ্ছে, সি, 3, 1, 2, 4। ওকে, এবার দেখে নিই 2 নম্বর, সমস্যা সমাধানের ধাপ কী। প্রথমে আমাদের সমস্যা খোঁজার আগে সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে। নাম্বার 2, এরপর অ্যালগোরিদম ডিজাইন বা ডেভেলপ করতে হবে, একদম তাই। নাম্বার 3 হচ্ছে এটা, এরপর কোডিংয়ের মাধ্যমে অ্যালগোকে বিভিন্ন প্রকার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। সবশেষে কী করতে হবে, 4 নম্বরটা, সবশেষে প্রোগ্রাম টেস্টিং এবং ডিবাগিংয়ের মাধ্যমে কোডের মধ্যে আবিষ্কৃত ত্রুটি খুঁজে বের করতে হবে। ওকে, অ্যান্সার হচ্ছে এ, 2, 1, 4, 3। ওকে, এবার হচ্ছে জি, সত্য অথবা মিথ্যা লেখো, ঠিক আছে। কী বা সত্য মিথ্যা কী বলেছে, একটা স্টেটমেন্ট দেওয়া আছে, $cat কমান্ডটা মূলত 2টি কাজ করে। প্রথমত টেক্সট ফাইল তৈরি করে, দ্বিতীয়ত কি পূর্বে তৈরি করা রাখা কোনো ফাইলের বিষয়বস্তু কন্টেন্ট প্রদর্শন করে, ঠিক। নাম্বার বি কী বলছে, $cat গ্রেটার দ্যান স্টুডেন্ট, এই কমান্ডটি স্টুডেন্ট নামক ফাইলের বিষয়বস্তু দেখাবে, অবশ্যই ঠিক, উভয় স্টেটমেন্টই সত্য। নাম্বার 2, স্টেটমেন্ট এ কী বলছে, সিউডো কোড প্রকৃত কোনো প্রোগ্রাম কোড নয়, কি ছদ্ম বা কৃত্রিম প্রোগ্রাম বলা চলে, ঠিক। বি কী বলছে, কোনো প্রোগ্রাম রচনার পূর্বেই প্রোগ্রামের ধরন নির্দেশগুলি পরপর স্টেটমেন্টের সাহায্যে প্রকাশ করাই হচ্ছে সিউডো কোড, উভয় স্টেটমেন্টই সত্য, ঠিক আছে। কারণ সিউডো কোড কিন্তু আমাদের আগে থেকেই লিখে রাখতে হয়, ঠিক আছে, কিন্তু এই কিন্তু কোনো বিশ্লেষণও হয় না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এইচ নাম্বার প্রশ্ন কী বলেছে, ঘটনার বিশ্লেষণ করতে হবে আমাকে। আমরা 4টি সংখ্যা পদ্ধতি শিখেছি, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল, ঠিক আছে। এই হিসাবে আমরা একটি সংখ্যা পদ্ধতির ধারণা বা কল্পনা করি যার নাম কি হেক্সিমেল, হেক্সিমেল, ঠিক আছে, যেখানে 0 থেকে 5 পর্যন্ত 6টা অঙ্ক আছে। এখন নিচের প্রশ্ন উত্তর দাও। কী বলছিলে, হেক্সিমেলে বেস কত হবে, 0 থেকে 5, 6টা, মানে যার মধ্যে যতগুলো সংখ্যা আছে সেটা তার বেস হবে 6। 2 নম্বর কী বলছে, 25 বেস 6 এর সমতুল্য ডেসিমেলের সংখ্যা কত। দেখো, ডেসিমেল বের করার নিয়ম হচ্ছে, যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে কিন্তু আমাকে ওটার বেস দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে আমার দেখো 2 × 6 + 5 × 6 পাওয়ার 0 পাওয়ার 1, সমাধানগুলো কী হচ্ছে 17, অতএব অ্যান্সার কী হবে 17, ঠিক আছে। এবার দেখি লাস্ট, প্রথম সেটের লাস্ট প্রশ্ন, দুটো বিবৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, এটা একটু টাফ বিষয়, যাই হোক দেখে নাও। স্টেটমেন্ট এ কী বলছে, যে ইলেকট্রনিক সার্কিটে 2টি বা তার বেশি সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাকে অ্যান্ড ফাংশন দিয়ে প্রকাশ করা হয়, একদম ঠিক প্রশ্ন, যায় ঠিক কথা। এবার অর ফাংশন অ্যান্ড ফাংশনের বিপরীত, এটা ঠিক, কেন অ্যান্ডের শ্রেণী হয়, অরের সমান্তরাল হয়, অর্থাৎ এই ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক সুইচ সমান্তরালভাবে যুক্ত থাকে। এক্ষেত্রে এ এবং বি স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এটাও ঠিক, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো কখনো আবার বি স্টেটমেন্ট এর বিরোধী, মানে বির সাথে এর মিল নেই, এটাও হতে পারে, মানে একটু কনফিউশনাল প্রশ্ন আছে, সেক্ষেত্রে ডি নাম্বারটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর সাথে এর কোনো সম্পর্ক নেই, ওটা সমান্তরাল, এটা শ্রেণী সমবায়। এবার দেখে নিই লাস্ট প্রশ্ন 2 নম্বর, কম্পিউটার প্রোগ্রামে লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, একদম ঠিক। আর বি কী বলছে, MS এক্সেল, লিনাক্স হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদাহরণ, একদম ভুল, অতএব এ সত্য বি মিথ্যা। তো স্টুডেন্ট, তাহলে কিন্তু আমরা 1 নম্বর সেটটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। তোমরা বুঝতেই পারলে আমাদের এখান থেকে গ্রুপ এ থেকে 17খানা প্রশ্ন, গ্রুপ বি থেকে প্রশ্ন এসছে 3টে, আবার গ্রুপ বি এর সি থেকে প্রশ্ন এসছে 2টো, এই হলো মোট 22টা প্রশ্ন। তারপরে আবার ডি থেকে প্রশ্ন এসছে আমাদের 3টে, 25টা প্রশ্ন। ই থেকে প্রশ্ন এসছে 2টো, 27টা প্রশ্ন। এফ থেকে প্রশ্ন এসছে আমাদের 2টো, 29টা প্রশ্ন। জি থেকে প্রশ্ন এসছে 2টো, 31টা প্রশ্ন। এইচ থেকে আবার 2টো প্রশ্ন,
33টা প্রশ্ন এবং সবশেষে 2টো প্রশ্ন আসছে আই থেকে। মোট 35টা প্রশ্ন কমপ্লিট। এখন আমরা দেখে নেব এই ক্লাসের মধ্যে সেট 2। তো সেট 2 শুরুর আগে অবশ্যই বলছি তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। খুব কষ্ট করে হলে একটা লাইক করে দিও যদি ভিডিওটা পছন্দ হয়। পছন্দ না হলে লাইকের দরকার নেই, অনেক ভালো ভালো ভিডিও তোমরা দেখে থাকছো। যাই হোক, যদি মনে হয় যে ঘোষ কম্পিউটার একাডেমি একটু হলেও হেল্প করতে পেরেছে, লাইক করে জানিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। যাই হোক, ঠিক আছে, এবার শুরু করছি সেট 2 এর প্রশ্ন। দেখে নাও। 1 নম্বর প্রশ্ন এমসিকিউ, নিচে কোনটি সেকেন্ডারি মেমোরি নয়? অবশ্যই পেন ড্রাইভ, র্যাম। র্যাম কিন্তু আমাদের প্রাইমারি মেমোরি, কারণ আমাদের হার্ড ডিস্কটা সেকেন্ডারি মেমোরি, ডিভিডি সেকেন্ডারি মেমোরি, পেন ড্রাইভও কিন্তু আমাদের সেকেন্ডারি মেমোরি। ওকে। নাম্বার 2 CUI, কমান্ড ইউজার ইন্টারফেস। এটা কোন ধরনের অপারেটিং সিস্টেমের মধ্যে পড়বে? লিনাক্স, ডস, এগুলো সব কিন্তু CUI বেসড অপারেটিং সিস্টেম। ওকে। তারপর তোমার দেখা হচ্ছে 3 নম্বর, উবুন্টু একটি এমটি ফাইল তৈরি করার কমান্ড হলো কি? $টাচ। আমরা $টাচ দিয়ে কিন্তু আমরা এমটি ফাইল তৈরি করতে পারি। নাম্বার 4, 3টা 1-এর যোগফল কত? 11। কারণ আমরা জানি যে যোগের নিয়মে কী হয়, 3টা 1-এ 11, 2টো 1-এ 10। ঠিক আছে, এখানে 11 বলতে 11 নয়, 11 বলতে যোগফল 1, হাতে ক্যারি 1, মানে 11ই হলো। এবার A.B মাথায় বার, এটার মান কত? অবশ্যই A বার প্লাস B বার। দেখো, যদি গুণ থাকে তবে যোগ হয়ে ভাঙবে, যদি এখানে যোগ থাকতো তবে কী হতো? গুণ হয়ে ভাঙতো, এবার ইন্টু B বার হতো। ঠিক আছে। নাম্বার 6, 3টা চলরাশি আছে, ABC আছে, যাই হোক, কে ম্যাপের ক্ষেত্রে বর্গক্ষেত্রের সংখ্যা কটা হবে? অবশ্যই 8টা হবে। তাই এই প্রশ্ন কিন্তু আমাদের সেট 1ও ছিল। ঠিক আছে, 3টা হলে কিন্তু 8টা বর্গক্ষেত্র হয়, 2টো হলে কী হয়? আমাদের 4টা বর্গক্ষেত্র হয়, তোমরা জানোই। আর প্রত্যেককে অবশ্যই বলবো, যারা ভিডিওগুলো নতুন দেখছো তারা অবশ্যই ভিডিওর প্রথমে পার্টটা শুনে নিও। আর অবশ্যই তোমরা চ্যানেলের মেন পেজে গিয়ে আমাদের প্লে লিস্টগুলো ফলো করে নিও, যেখানে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টারের যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও কিন্তু পরপর দেওয়া আছে। আচ্ছা। নাম্বার 9, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ উদাহরণ কোনটা? প্রলগ। প্রলগ কিন্তু এক ধরনের নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আর এদিকে বেসিক, C++, ফোরটান কিন্তু আমাদের প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। নাম্বার 10, ফর লুপ হলো একটি কোন লুপিং স্ট্রাকচার? নন রিকার্সিভ লুপিং স্ট্রাকচার। এখানে কি হয়? পরপর কাজ হতেই থাকে, কোনো কিছু কল হয় না। নাম্বার 11, সিউডোকোড গ্রিক শব্দ যার অর্থ কি? ছদ্ম। ঠিক আছে। নাম্বার 12, বিগ ওমেগা হচ্ছে একটি অ্যালগরিদমে রান করতে সর্বনিম্ন কত সময় লাগবে তার পরিমাপ। বিগ ওমেগা সবচেয়ে কম সময়ে পরিমাপ করতে বিগ ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। নাম্বার 13, নিচের কোনটি কম্পিউটার সমস্যা সমাধান বা প্রবলেম সলভিংয়ের অংশ নয় তা লেখো? অবশ্যই স্প্রেডশিট জেনারেট করা। এক্সেল কিন্তু আমাদের কোনো প্রবলেম সমাধানের অংশ নয়। নাম্বার 14, নিচের কোনটি এক্সেল ওয়ার্কবুকের অংশ নয় লেখো? অবশ্যই ওকে বাটন। এক্সেলে কিন্তু ওকে বাটন নেই। টাইটেল বার আছে, কুইক অ্যাক্সেস টুল বার আছে, ফাইল বাটন আছে, বাট ওকে বাটন নেই। নাম্বার 15, নিচের কোন ফাংশনটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে সেল গণনার জন্য ব্যবহার করা হয়? একটি নির্দিষ্ট মানদণ্ড ক্রাইটেরিয়া পূরণ করে? অবশ্যই কী হবে? কাউন্ট ব্ল্যাঙ্ক। ঠিক আছে। নাম্বার 16, ড্যাশ পদ্ধতির সাহায্যে ফন্ট কালার, শেডিং, সেল বর্ডার, ফিল প্যাটার্ন ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে করা যেতে পারে। অবশ্যই কী হবে? সেল ফরম্যাটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা সেলের বর্ডার, প্যাটার্ন, ফিল ইত্যাদি কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারি। নাম্বার 17, এক্সেল থেকে ডেটা এক্সপোর্ট করার জন্য নিচে কোন পদ্ধতি ইউজ করা হয়? কপি এবং পেস্ট পদ্ধতি। আমি যেটাকে এক্সপোর্ট করব, কোথাও নিয়ে যাব, এখান থেকে কপি করব, ওখানে গিয়ে পেস্ট করব, আমার এক্সপোর্ট হয়ে গেল। বুঝতে পেরেছ? আচ্ছা। নাম্বার বি কি বলছে? শূন্যস্থান পূরণ করো। কি? CUI এর সম্পূর্ণ নাম কি? অবশ্যই ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আরেকটা হয় কমান্ড ইউজার ইন্টারফেস। তা সেক্ষেত্রে থেকে আমাদের কমান্ডটা নেই, ক্যারেক্টার বা কমান্ড ইউজার ইন্টারফেসই হয়। ঠিক আছে। আচ্ছা। নাম্বার 2, OOP এর ফুল ফর্ম কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দেখো, কম্পিউটারের ক্ষেত্রে তোমাদের কিন্তু 4টে করে অপশান থাকবে। আশা করি তোমাদের কোনো অ্যান্সারই ভুল হবে না।
প্রত্যেকে তোমরা সবকটা অ্যান্সারই করতে হবে, কারণ 4টা অপশনের মধ্যে একটা তোমাদের যারা মন দিয়ে বিষয়টা সম্বন্ধে জানবে তারা অবশ্যই সবকটা প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারবে। আর প্রত্যেকে অবশ্যই এক্সাম দিয়ে জানাবে এক্সাম কেমন দিয়েছ। এক্সেলের দুটি শব্দের মধ্যে অতিরিক্ত স্পেস দূর করতে কোন ফাংশন ইউজ করা হয়? ট্রিম ফাংশন। ট্রিম ফাংশন দিয়ে কিন্তু আমাদের শব্দের মধ্যে স্পেস দূর করা হয়। আর অবশ্যই যারা ট্রিম বুঝতে পারছো না, ওপি বুঝতে পারছো না, প্রত্যেককে অবশ্যই প্লে লিস্টে দেখো, ডেসক্রিপশন বক্সে দেখো, মেন ভিডিও দেখো, ট্রিমের কাজ কি, ডট ক্যাটের কাজ কি, সব বুঝে যাবে। ঠিক আছে। নাম্বার সি, বাম দিক ডান দিক ম্যাচিং। সিপিইউ কী হবে? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বাইট কী হবে? মেমোরি একক। নন ইম্প্যাক্ট প্রিন্টার, 2 প্রকার প্রযুক্তি ইউজ করা হয়। আর হাইব্রিড কম্পিউটার কী হবে? ভুল। হাইব্রিড কম্পিউটার হবে 2 প্রকার প্রযুক্তি ইউজ করা হয়। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার হবে এটা আমাদের আউটপুট ডিভাইস। ঠিক আছে, প্রিন্টার মানে আউটপুট ডিভাইস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কী হচ্ছে? 1-এর ডি, 2-এর এ। 1-এর ডি, 2-এর এ, 3-এর হবে, সরি এখানে ভুল আছে, 1-এর ডি বি হবে বি, 1-এর ডি, 2-এর এ, 3-এর সি, 4-এর বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, নাম্বার 2, টাইটেল বার কী হবে? ওয়ার্ক বুকের সবচেয়ে ওপরে থাকে, একদম ঠিক। রিবান কী হবে আমাদের? রিবান হচ্ছে ওয়ার্ক বুকের 7টা রিবান দেখা যায়। ঠিক আছে। কন্ট্রোল প্লাস এফসি আর কন্ট্রোল প্লাস এফএক্স। কন্ট্রোল প্লাস এফসিতে কী হবে আমাদের? কন্ট্রোল এফসিতে আমাদের হবে হচ্ছে গিয়ে এফএক্স, তার মানে 1-এর সি, 2-এর ডি, 1-এর সি, 2-এর ডি। আর 3-এর হবে হচ্ছে এফসিতে আমাদের হবে ওয়ার্কবুকটা বন্ধ হবে। ঠিক আছে, ক্লোজ মানে এক্সেল না, ওয়ার্কবুক বন্ধ হবে। আর এফএক্স মানে এক্সিট, ও এক্সেলটাই বন্ধ হয়ে যাবে। তাহলে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। ওকে, এবার বিবৃতিমূলক প্রশ্ন দেখতে হবে, চেক করতে হবে আমাদেরকে। প্রথম বিবৃতি কী বলছে? দশমিক পদ্ধতিতে 10টা মূল সংখ্যা আছে। একদম তাই, 0 থেকে 9। কারণ যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি মৌলিক সংখ্যা 10, তাই এর বেস হচ্ছে 10। একদম ঠিক, এ এবং আর উভয়ই সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। নাম্বার 2, বিবৃতি। সিউডো একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ছদ্ম বা কৃত্রিম। তাই আক্ষরিক অর্থে সিউডো কোড প্রকৃত কোনো প্রোগ্রাম নয়, ছদ্ম বা কৃত্রিম প্রোগ্রাম বলা চলে। তো সেক্ষেত্রে আমাদের বিবৃতি আমার সত্য, একদম ঠিক, এ সত্য। কারণ কি বলছে? প্রোগ্রাম রচনার জন্য প্রোগ্রামকে ডিবাগ করতে সিউডো কোড, একদম ভুল কথা। প্রোগ্রাম ডিবাগ করতে কিন্তু সিউডো কোড ইউজ করা হয়, কারণ সিউডো কোড আমাদের রানই হয় না। তাহলে এক্ষেত্রে এ সত্য আর মিথ্যা। নাম্বার 3, বিবৃতি কী বলছে? এমএস এক্সেলে 2টি পাঠ্যের মান অভিন্ন কিনা তা তুলনা করতে প্রপার ফাংশন ইউজ করা হয়। একদম ভুল। ঠিক আছে, কারণ কি বলছে? এমএস এক্সেলের অনেকগুলি টেক্সট ফাংশন রয়েছে, যে ফাংশনগুলির সাহায্যে আমরা ডেটা ক্লিনিং করতে পারি। এটা ঠিক, সেক্ষেত্রে আমার এ মিথ্যা আর সত্য। টেক্সট ফাংশনের মধ্যে আমাদের টিমকে বোঝাচ্ছে, ক্লিয়ারকে বোঝাচ্ছে ইত্যাদিকে। হ্যাঁ, নাম্বার ই দেখি, একটা ছবি দেওয়া আছে, তো এই ছবিটা কিন্তু আমাদের এক্স ওয়াই গেটের ছবি, এক্স ও ওয়ারের ছবি। এক্ষেত্রে আমার যদি এ আর বি ইনপুট হয়, তাহলে আউটপুট কী হবে? এফ সমান এ এক্স আর বি, অথবা কী হতে পারে? এ বার বিও হতে পারে, প্লাস এ ইন্টু বি বারও হতে পারে। ঠিক আছে, এটা মানে এক্স আর বি। 2 নম্বর, একটা ফ্লোচার্ট দেওয়া আছে, শুরু হলো, ইনপুট হলো এক্স আর ওয়াই। এবার এখানে কী থাকবে? বিগার আর লেসার বলতে এখানে আমার কী হবে? যদি এক্স, আচ্ছা, প্রিন্ট এক্স ইজ বিগার, এখানে কী হবে? যদি এক্স বড় হয় ওয়াই থেকে, এক্স বড় হলে কী হবে? প্রিন্ট এক্স ইজ বিগার দ্যান ওয়াই। আর যদি না হলে কী হবে? ওয়াই ইজ বিগার দ্যান ওয়াই। তাহলে এখানে কী হবে? এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটা হবে অ্যান্সার। এটা ভুল আছে। ঠিক আছে, বুঝতে পারলে? তোমার ইএস দেখবে, ইএস মানে হচ্ছে এক্স যদি ইএস হয়, বড় হয় তাহলে এক্স হলো বিগার, আর যদি ওয়াই বড় তাহলে ওয়াই ইজ বিগার, এটা হবে অ্যান্সার। আর যদি আমরা এটা দিই তবে মানে কী হচ্ছে? তবে আমার ইএস হবে এখানে, নো হবে এখানে। ঠিক আছে, আচ্ছা। নাম্বার এফ, বিবৃতিগুলি ক্রম, মানে কোনটা আগে কোনটা পরে দেখে নিই আমরা। আচ্ছা, এক্ষেত্রে আমার কি বলছে? 1 নম্বর, বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট, একদম তাই। 2 নম্বর কী বলছে? 8টা বিটের সারিকে একত্রে কী বলে আমাদের? বাইট বলে, একদম ঠিক। 3 নম্বর কী হচ্ছে? 1024 বাইটকে কিলোবাইট বলে, পরপরই আসছে আমাদের। 4 কী হবে? মেগাবাইট হলো স্টোরেজ পরিমাপের অপর একক, যেখানে 1024 কিলোবাইট সমন্বয় কী হয়? 1 মেগাবাইট, একদম ঠিক। তাহলে ফার্স্টে হলো বিট,
দেন বাইট, দেন কিলোবাইট, দেন মেগাবাইট। 3, 1, 2, 4। 2 নম্বর প্রশ্ন, বৃত্তের পরিসীমা ও ক্ষেত্রফলের অ্যালগরিদম নির্ণয় করো। অবশ্যই সোজা এটা, প্রথমে বৃত্তের ব্যাসার্ধের মান পড়তে হবে। 2 নম্বর, এরপর পরিসীমা হিসাবে 2πr নির্দেশ করতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের হবে এখান থেকে হচ্ছে এরপর ক্ষেত্রফল হিসেবে πr² ইউজ করতে হবে, কারণ বৃত্তের ক্ষেত্রফল πr², আর সেক্ষেত্রে ওটাকে স্টোর করতে হবে এর মধ্যে। আর সবসময় কী করতে হবে, ফলাফল প্রিন্ট করতে হবে, কাজটা বন্ধ করতে হবে। ওকে, তাহলে কী হলো, 2, 1, 4, 3, 2, 1, 4, 3, ডি নাম্বার অ্যান্সার। এবার দেখেন জি নাম্বারটা সত্য বা মিথ্যা কী বলেছে এখানে। স্টেটমেন্ট এ, $ক্যাল কমান্ডের সাহায্যে বর্তমান মাসের ক্যালেন্ডার দেখা যায়, একদম ঠিক। আর বি কি বলছে, $ls কমান্ডের সাহায্যে বর্তমান তারিখ সময় দেখা যায়, একদম ভুল। এক্ষেত্রে এ সত্য, বি মিথ্যা। তারপর দেখে নিই আমরা 2 নম্বর, স্টেটমেন্ট এ, যে অ্যালগরিদম নিজেকে নিজে কল করে তাকে রিকার্সিভ অ্যালগরিদম বলে, একদম ঠিক। রিকার্সিভ অ্যালগরিদমে 2 প্রকার ডাইরেক্ট ও ইনডাইরেক্ট দেখা যায়, উভয় স্টেটমেন্টই সত্য। আচ্ছা, নাম্বার 8, ঘটনাকে বিশ্লেষণ করো। কি বলছে, রাজীব বোস একজন সফটওয়্যার প্রোগ্রামার। ওকে, সে সর্বদাই এক অফিস থেকে অন্য অফিসে তার কম্পিউটার নিয়ে পাইথন, ভিজুয়াল, C++ রান করে। করতেই পারে। এবার রাজীববাবু অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে কোনটা ইউজ করতে হবে, অবশ্যই কুইকহিল, কারণ হচ্ছে স্প্রেডশিট কোনো অ্যান্টিভাইরাস নয়, গুগল ক্রোম অ্যান্টিভাইরাস নয়, মিডিয়া প্লেয়ারও কোনো অ্যান্টিভাইরাস নয়, সেক্ষেত্রে কুইকহিল হচ্ছে একটা অ্যান্টিভাইরাস। নাম্বার 2, কোন সফটওয়্যারটি তার কম্পিউটারে না থাকলে তার কাজে খুব অসুবিধা হবে, অবশ্যই ভিজুয়াল C++, কারণ আমার প্রশ্নে বলছেই সে কিন্তু হচ্ছে পাইথন আর ভিজুয়াল C++ কাজ করতে, সেক্ষেত্রে তার কিন্তু ভিজুয়াল C++ লাগবেই। পরেরটা, 2টা বিবৃতি দেওয়া আছে, তার মধ্যে সম্পর্ক আমাকে তৈরি করতে হবে। এটা আমাদের লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে। কি বলেছে, স্টেটমেন্ট এ, নট গেটে এ ইনপুট হলে আউটপুট এবার হবে, একদম ঠিক। নট গেটে সর্বদাই একটা ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে, আউটপুট ইনপুটের বিপরীত হয়, একদম ঠিক। বি স্টেটমেন্ট হলো এর হচ্ছে কারণ। 2 নম্বর আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, প্রোগ্রামিং কোড এবং ডেটার সমন্বিত উপস্থাপনাই হলো অবজেক্ট, ঠিক। আমাদের আশেপাশে যা আছে তাই অবজেক্ট, যেমন কলম, মাউস, বিড়াল, গাড়ি ইত্যাদি। নাম্বার বি কি বলছে, ইনহেরিটেন্সের আক্ষরিক অর্থ হচ্ছে অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করা, একদম ঠিক। সেক্ষেত্রে দেখো বি স্টেটমেন্ট হলো এর কারণ, না এখানে অবজেক্ট দিয়েছে, এখানে দিয়েছে ইনহেরিটেন্স, তো না দেখো বি স্টেটমেন্ট এর কারণ নয়, এক্ষেত্রে আমার বি অ্যান্সারটা হবে না। মানে প্রোগ্রামিংয়ের কাজ আলাদা, অবজেক্টের কাজ আলাদা, ঠিক আছে। এক্ষেত্রে বি স্টেটমেন্ট এর বিরোধী, এটাও বলতে পারছি না, ডিটা হবে। এ ও বি স্টেটমেন্ট একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, দুটো দু ধরনের কাজ করছে, ঠিক আছে। অবজেক্ট এক ধরনের কাজ করছে, ইনহেরিটেন্স অন্য রকমের কাজ করছে, ঠিক আছে। তো স্টুডেন্ট, ক্লাস আমাদের এখানে শেষ হচ্ছে। আমরা হয়তো খুব ভালোভাবেই পুরো সেমিস্টার 1-এর সিলেবাস শেষ করতে পারলাম। আর সবশেষে তোমাদের কিন্তু আমি 2টো মডেল সেট কোশ্চেন পেপারে সলভ করে দিলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, কোথাও সমস্যা হলেও কমেন্ট করে জানাও। আমি নিজের মতো করে যতক্ষণই পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আবার বলছি, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। তোমরা যেইভাবে চ্যানেলের পাশে আছো, আমিও চেষ্টা করবো তোমাদের পাশে থাকার। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর সবকটা পরীক্ষা খুব ভালো মতো দিই।